নমস্কার দর্শক বন্ধুরা, হ্যালো সুস্বাস্থ্যের আরও একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, মাস্ক পরা রয়েছে। কেন্দ্রীয় সরকারের বিধিনিষেধ মেনে বাড়ি থেকে যখনই আমরা বের হব আমাদের মুখে মাস্ক থাকা বাধ্যতামূলক। কিন্তু যেহেতু এই মুহূর্তে আমরা স্টুডিওতে রয়েছি এবং আমরা ভার্চুয়াল সেটে অনুষ্ঠান করছি, তার জন্যে একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রাখছি আমরা, এবং তার জন্যই মাস্ক খুলেই আমরা অনুষ্ঠান করব। কিন্তু আপনারা যখনই বাড়ি থেকে বের হবেন অবশ্যই মাস্ক পরে থাকবেন। দর্শক বন্ধুরা, হ্যালো সুস্বাস্থ্যের এই অনুষ্ঠানে আমরা অবশ্যই আপনাদের স্বাস্থ্য সচেতন রাখার চেষ্টা করি, কারণ আজ যে পরিস্থিতি, একটা মারণ ভাইরাস গোটা পৃথিবীর মানুষের জীবনযাপনের ধরন ধারণ পাল্টে দিয়েছে। অনেক পুরনো অভ্যাস আমরা পাল্টে ফেলছি, আবার অনেক নতুন অভ্যাস আমাদের নতুন করে গ্রহণ করতে হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, খুব বেশি প্রয়োজন ছাড়া আমরা বাড়ি থেকে বের হচ্ছি না। যখনই বের হচ্ছি অন্য থেকে একটা ন্যূনতম দূরত্ব বজায় রাখছি, যেটাকে আমরা সামাজিক দূরত্ব বলি, এবং যখনই বের হচ্ছি মুখে আমাদের মাস্ক পরা থাকছে। তার চেয়ে বড় কথা, আমরা সবাই আজকাল সুস্থ থাকার চেষ্টা করছি। আমাদের নিজেদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলবার চেষ্টা করছি। কিন্তু কিভাবে, কি করতে পারি? খাওয়া দাওয়া আমরা যেমন করছিলাম তেমনই করছি। কি কি করলে, বাড়িতে থেকে কি কি করলে আমার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, সেসব বিষয় নিয়ে আলোচনা করার জন্য আজ আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট আয়ুর্বেদিক চিকিৎসক ডক্টর অচিন্ত দেব। নমস্কার ডাক্তার। নমস্কার। কেমন আছেন ডাক্তার? ভালো আছি, আপনি কেমন আছেন? আছি, ভালো আছি ডাক্তারবাবু। ডাক্তারবাবু, এই যে সময়টা, এই যে প্যান্ডেমিক চলছে, এই যে করোনা ভাইরাসের ত্রাস, তাতে অনেক মানুষের জীবনযাপনের স্টাইল পাল্টে যাচ্ছে, লাইফস্টাইল চেঞ্জ হয়ে যাচ্ছে। আপনি কি কি করছেন করোনা থেকে দূরে থাকার জন্য? এই আপনি একটু আগে যা বললেন, অপ্রয়োজনীয়ভাবে বেরোচ্ছি না। এখন অবশ্যই একটু বিরত হচ্ছে, তাও ভিড় জায়গায় আমি যাচ্ছি না। আচ্ছা। আর যখনই বেরোচ্ছি তখন মাস্ক পরে বেরোচ্ছি। কারোর সঙ্গে কথা বলছি, যখন আগে যেরকম আমরা হ্যান্ডশেক করতাম সেটা করছি না, জাস্ট এরকম করে করছি। আর কোনো ফিজিক্যাল টাচ হচ্ছে? ফিজিক্যাল টাচ করছি না। যেখানে দোকানে যাচ্ছি সেখানেও একটু গ্যাপ রাখছি। আর কিছুটা খাবার দাবার লাইফস্টাইল চেঞ্জ করেছি, এবং কিছুটা টোটাল লাইফস্টাইলটাই অনেকটা চেঞ্জ করেছি। আমার মনে হয় এই ধরনের লাইফস্টাইল আমাদের এখন থেকে এটাকে আপনাতে হবে, আমাদের জন্য সবারই করতে হবে, সবারই করতে হবে একটু একটু করে। আমরা সবাই করছি অবশ্য। আমাদের দেশ তো অনেক দিন ধরে চলছে, এখন লকডাউন শেষের পর্যায়ে চলে এসছে। আমরা মোটামুটি সবাই শিখে গেছি কি করে লকডাউন, এই করোনাকে নিয়ে বাস্তবে কিভাবে চলতে হবে, যাতে আমরা করোনাকে অ্যাভয়েড করতে পারি। ঠিক। আমরা সবসময় কেন্দ্রীয় সরকার থেকে শুরু করে রাজ্য সরকার সবসময় বলছে যে প্যানিক করবেন না, ভয় পাবেন না। করোনাকে ভয় পেয়ে প্যানিক করে শরীরে অন্য রোগ হয়ে যাবে, সেটা আমরা চাই না। কারণ করোনার সাথে লড়াই করতে গেলে আমাদের মানসিকভাবে খুব শক্ত থাকতে হবে, সুস্থ থাকতে হবে। আর দর্শক বন্ধুরা, আপনারা কিন্তু এই অনুষ্ঠানটি সরাসরি দেখছেন। আপনাদের জানিয়ে রাখি, এই অনুষ্ঠানটি টিভির পর্দায় আপনারা দেখছেন। আপনারা কিন্তু ইউটিউব এবং ফেসবুক লাইভেও কিন্তু এই অনুষ্ঠানটি দেখতে পারেন। আর যদি আপনার কোনো বাড়িতে এমন কোনো মানুষ থাকে যারা এই অনুষ্ঠানটি দেখলে ভালো হবে, কারণ আয়ুর্বেদিক চিকিৎসার মাধ্যমে আমরা কিভাবে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা, ইমিউনিটি বাড়াতে পারি, সে বিষয় নিয়ে আজ আমরা জানবো ডক্টর অচিন্ত দেবের কাছে। তাই ডিডিকে আগরতলার ফেসবুক পেজ এবং ইউটিউবে আপনারা সরাসরি অনুষ্ঠানটি আজ দেখতে পাবেন। ডাক্তারবাবু, একটা বিষয় হচ্ছে যে যখন গোটা বিশ্বকে দেখছি আর ভারতবর্ষকে দেখছি, সংক্রমণ তো দিন দিন বাড়ছে, গ্রাফ দিন দিন ঊর্ধ্বমুখী। কিন্তু একটা জায়গায় একটা স্বস্তি আছে যে অনেক মানুষ সুস্থ হয়ে বাড়ি ফিরছে, বেশিরভাগ মানুষই সুস্থ হয়ে বাড়ি ফিরছে। তাহলে কি ধরে নিতে পারি যে ভারতীয়দের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি অন্যদের থেকে? অবশ্যই, আপনি যেটা বলছেন আমিও আপনার সঙ্গে একমত। আমার মনে হয় আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অন্যান্য দেশের থেকে বেশি। এই জন্য আমাদের দেশে যখন করোনা ভাইরাসের আক্রান্ত হয়, দেখা যায় খুব কম দিনেই ওদেরটা নেগেটিভ হয়ে যায়, বা খুব কম মানুষকেই খুব সিভিয়ার ইলনেস হয়। আর এটা সম্ভবত আমাদের ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকার জন্য এটা সম্ভব হচ্ছে মনে হয়। অনেকেই বলছে যে গোটা বিশ্বকে যখন করোনা এরকম ভাবে গ্রাস করেছে এবং মৃত্যু মিছিল যেখানে বিভিন্ন দেশ, বড় বড় দেশে যেখানে স্বাস্থ্য অবস্থা এত উন্নত, সে জায়গায় ভারতবর্ষে এসে অনেকেই বলছে তার হয়তো করোনার সেই মারণ ক্ষমতাটা হারিয়ে ফেলেছে।
বেসিক্যালি কি সেটা নাকি কোনো জায়গায় মনে হচ্ছে যে আমাদের লাইফস্টাইল, আমাদের খাদ্যাভ্যাস এখানে একটা একদম কাজ ফ্যাক্টর? এটাই আপনার যেটা বললেন যে আমাদের খাদ্যাভ্যাস, আমরা আসলে তো আমাদের এই খাদ্যাভ্যাসটা আজকের নয়, আমরা একদম হাজার হাজার বছর আগে থেকে আয়ুর্বেদ যা বলেছে, মুনি ঋষিরা যা বলতেন সেটা আয়ুর্বেদ বলেছে, সেই রকমই খাওয়া দাওয়া করছি আমরা এখনো। ঠিক, যদিও আমরা কিছু কিছু এখন মডার্ন খাবার নিচ্ছি, পিৎজা বার্গার এগুলি খাচ্ছি, কিন্তু আমরা তো এতে অভ্যস্ত নই। আমরা সকালবেলা উঠে আমাদের সকাল ঘুম থেকে উঠে রাত্রে ঘুমানো অবধি আয়ুর্বেদের যে দিনচর্যা আমরা সবসময় ফলো করতাম, এখনো করি, আর সেই দিনচর্যাই আমাদেরকে বাঁচাচ্ছে। দেখুন আমরা খাচ্ছি, খাওয়ার মধ্যে আমরা যে সমস্ত মশলা ইউজ করছি, এই সবগুলি এখন করোনা ভাইরাসের আক্রমণ ঠেকাতে মহা ঔষধ হিসেবে কাজ করছে। দেখুন রান্নায় আমরা হলুদ ব্যবহার করছি, আদা ব্যবহার করছি, পেঁয়াজ রসুন সবগুলির ভাইরাসের এগেনস্টে আমরা অনেকটা ভালো রেজাল্ট পাচ্ছি। ঠিক ডাক্তার, সেই জায়গায় দাঁড়িয়ে ব্যাপারটা হচ্ছে যে আমাদের আয়ুষ মন্ত্রক, কেন্দ্র সরকার আয়ুষ মন্ত্রক কিছু কিছু নির্দেশ জারি করেছেন, যেগুলোতে যেসব জিনিসগুলো খেলে বা যেসব অভ্যাসগুলো আমরা গ্রহণ করলে হয়তো আমরা সংক্রমণটা ঠেকাতে পারি বা আমাদের শরীরের ইমিউনিটি বাড়বে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। সেই জায়গায় দাঁড়িয়ে উষ্ণ গরম জল এবং সেই গরম জলের সঙ্গে হর্তকি যদি মিশিয়ে দেওয়া হয় সেটা ভালো হয়। তো আপনার কাছে জানবো যে উষ্ণ গরম জল করোনা ভাইরাস বা এমনি নর্মাল সর্দি কাশির জন্য উষ্ণ গরম জলটা কি কাজ করে সঙ্গে হর্তকি? সেটাই, মানে উষ্ণ জল এটা আয়ুর্বেদের প্রধান একটা থিওরি। আমরা যে কোনো মানুষকে গরম জল খেতে বলি, এটা অনেক বছর ধরেই চলছে, 5000 বছর ধরেই আমাদের এই ট্রেডিশন চলছে। আমরা আমাদের রাজ্যেও আমি যখন আমার কাছে পেশেন্টরা আসে বা আমি যখন দূরদর্শনে আগে আসতাম তখন আমি বলতাম যে গরম জলটাকে আমরা জলটা ফুটাতে বলি। আচ্ছা, অ্যারাউন্ড 45 মিনিটস, মানে 1 মুহূর্ত কাল ফুটাবে। এটা ফুটানোর পরে তারপর এটার মধ্যে জিরে এবং এই হর্তকি এই সমস্ত দিলে এটার জলটার এনহান্সমেন্ট বেড়ে যায়, পাওয়ার বেড়ে যায় টু ফাইট এগেইনস্ট ডিজিজ, এবং বডিকে ইমিউনিটি তৈরি করে যাতে ডাইজেশনটাও প্রপার হয়। আচ্ছা, সেই ইয়েতে। আর করোনার ভাইরাসের জন্য যে আমাদের যে অ্যাটমসফিয়ার, এই অ্যাটমসফিয়ারের এগেইনস্টে যত আমরা বডিকে করব তত করোনার জন্য এটা ব্যাড অ্যাটমসফিয়ার হবে আমাদের শরীর। সো আমরা যে আমাদের যে লাইফস্টাইল আয়ুর্বেদের যে এবং আমাদের ভারতবর্ষের যে লাইফস্টাইল সবটাই আমাদের কারণ গরম জলটা নতুন কিছু নয় আমাদের জন্য, আমাদের প্রত্যেকের পরিবারেই আমরা গরম জল খাই। এই গরম জলে কেউ দিচ্ছে, হর্তকি দিচ্ছেন, কেউ জিরে দিচ্ছেন, সাউথ ইন্ডিয়ান ফ্যামিলিগুলিতে সবাই অনেক বছর ধরে এটা করছেন, এবং এটা যে কোনো করোনা নয়, যে কোনো ভাইরাসের এগেইনস্টে ইমিউনিটি তৈরি করবে। তখন এখানে প্রশ্ন হচ্ছে যে গরম জল আপনি বললেন প্রায় 40 থেকে 45 মিনিট ফুটিয়ে নিতে হবে, তারপর সেটা কি একদম ঠান্ডা হলে খাবে নাকি? এটা গরম খাবে, চায়ের মতো চুমুক দিয়ে খাবে আর কি। আচ্ছা, চায়ের মতো চুমুক দিয়ে খাবে। এটা দিনে কতবার খেলে? এটা আমরা বলি যে প্রিন্সিপাল খাবারগুলির 45 মিনিটস পর, 45 মিনিট পরে গরম জলটা খাবেন। আচ্ছা, এতে ডাইজেশনটাও বেটার হবে আর কি। সঙ্গে তো যে কোনো ভাইরাস খেয়ে তো মারতেই পারবে বা বডি ইমিউনিটি বাড়বে। দর্শক বন্ধুরা, আপনাদের জানিয়ে রাখি আজ এই অনুষ্ঠানটি আপনারা লাইভ দেখছেন, সরাসরি দেখছেন হ্যালো সুস্বাস্থ্য অনুষ্ঠান, যেখানে আয়ুর্বেদিক চিকিৎসা নিয়ে আমরা কথা বলছি। শুধু করোনা ভাইরাসের বিরুদ্ধে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলার জন্য নয়, যে কোনো রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য আয়ুর্বেদিকের নানান ঔষধি, যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে আমরা প্রায় খেয়ে থাকি, হয়তো অনেকে জেনে খায়, অনেকে না জেনে খায়, তো সেইগুলো নিয়ে আমরা আলোচনা করব আজ। আপনারা সরাসরি টেলিফোন করতে পারেন 0381237417 অথবা 0381237418, যে কোনো একটি নাম্বারে ফোন করতে পারেন যদি আপনার কিছু জানার থাকে। আর একটা অনুরোধ, আজকে যারা অনুষ্ঠান দেখছেন আমাদের মা বোন দিদিরা বৌদিদিরা, কারণ একটা পরিবারের হেল্পলাইন আপনারা, লাইফলাইন আপনারা, রান্নাঘরটা হয়তো ম্যাক্সিমাম বাড়িতেই আপনারা সামলান, তো আপনারা যদি তৈরি করে দেন তাহলে বাড়ির প্রত্যেকটা সদস্য বা সদস্যা সেই জিনিসগুলো খাবে, এবং এই জিনিসগুলো তৈরি করেই আপনি আপনার পরিবারের সবার রোগ প্রতিরোধ ক্ষমতা নিজের এবং অন্যদেরও বাড়িয়ে তুলতে পারেন। তাই আজ আপনার অনুষ্ঠানটা দেখুন। আর বাড়িতে যদি সিনিয়র সিটিজেন থাকেন, 60 বছরের ঊর্ধ্বে কেউ থাকেন, তাহলে অবশ্যই
আজ অনুষ্ঠানটির সঙ্গে থেকে দেখুন। ডাক্তারবাবু, আপনি একটু আগে বলছিলেন খাবারে হলদি জিরে, এটা আমরা আজকাল খুব শুনছি, সব জায়গায় বলা হচ্ছে, বিভিন্ন প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়াতে বলা হচ্ছে, আয়ুষ মন্ত্রক থেকে বলা হচ্ছে। কি কাজ করে হলদি জিরে বা এই ধনে রসুন এগুলো? এটা আয়ুর্বেদ বেসড অন বায়ু পিত্তন কফা। যে কোনো আমাদের শরীরটা যখন নর্মাল থাকে তখন বায়ু পিত্ত কফ এই তিনটে নর্মাল কন্ডিশনে থাকে, ইকুইলিব্রিয়াম কন্ডিশনে থাকে। যখন এই বায়ু পিত্ত কফ এই তিনটির যে কোনো একটা বেড়ে যায় বা কমে যায় তখন শরীর রোগ হয়। আর এগুলি সবগুলি আমাদের বায়ু পিত্ত কফ এই তিনটাকে সমান রাখে। যেমন এই করোনা ভাইরাস বা যে কোনো ভাইরাল ডিজিজ যেগুলি আমাদের রেসপিরেটরি ট্র্যাক্টকে ইনফেক্টেড করে সেগুলি কফের কারণে হচ্ছে। সো আমরা যদি বডিটাকে ব্যালেন্স করার চেষ্টা করি, বায়ুপিত্ত কফটাকে ব্যালেন্স করি, এটা এমনিতেই নর্মাল হয়। আর হরিদ্রা, হলুদ, জিরে এগুলি সবগুলির কাজ হলো বডিটা ব্যালেন্স রাখা। হরিদ্রার তো অ্যান্টি ইনফ্ল্যামেটরি ইফেক্ট আছে, ফোলা কমাতে সাহায্য করে, এনি ইনফ্ল্যামেশন। যেমন জয়েন্টে আপনি একটু আগে বলছিলেন যে ব্যথা পেলে আমরা হলুদ খাই এবং সেখানে পেইনের জন্য কাজ করে। আর যখন গলা ব্যথা হয় সেইখানে সেই হলুদটা আবার গলা ব্যথাতেও কাজ করে। আচ্ছা, সো এইরকম ভাবে কাজ করছে। সঙ্গে জিরে আছে, রসুন আছে, ধনে, রসুন, দারচিনি, এলাচ, গোলমরিচ সবগুলি, এগুলি প্রত্যেকটাই আমাদের ইমিউনিটি বাড়ায়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, যাতে ভাইরাসটা বা যে কোনো বাইরে থেকে কোনো ফরেন বডি এলো সে আমাদের বডিতে ইফেক্ট করতে পারে না। এখানে একটা প্রশ্ন হচ্ছে যে বিশেষ করে আমাদের এখানে ত্রিপুরা বলুন বা ওয়েস্ট বেঙ্গল বলুন বা নর্থ ইস্ট ইন্ডিয়াতে বলুন, হলুদ, জিরে, রসুন এগুলো খাচ্ছেন। আমি একটু আসছি, কিন্তু টেলিফোনে একজন বন্ধু আছেন, একটু দেখিনি কে আছেন আগে। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? পার্থবাবু বলুন, কি জানতে চাইছেন আর কেমন আছেন বলুন। ভালো, আপনারা লং টাইম, আমি 71 বছরে ভালোই আছি এবং আপনারা দুইজনে যা বললেন আমি সহমত পোষণ করি। কারণ আমাদের এখানে বাড়তেছে ইন্ডিয়াতে, কিন্তু রিকভারি পার্সেন্টেজ বেশি এবং ঠিকই বলছেন যে আমাদের মধ্যে স্টেমিনা এবং রেজিস্ট্যান্স পাওয়ার বেশি। আর ডাক্তারবাবু, কারণ আয়ুর্বেদিক তো হাজার হাজার বছরের পুরনো জিনিস, কারণ এইগুলো আমরা অভ্যস্ত। উনি যা যা বলছেন, সর্দি কাশি হইলে তুলসী পাতা আমি খাই, এমনিতে কানকুল পাতা খাই, হলুদ একটা শুনলাম, হলুদ খাবো। ভালো থাকবেন, টেক কেয়ার। ওকে, থ্যাংক ইউ। মাস্ক পাস করতে হবে, নিয়ম নীতি মাইনে চলবে, কারণ এটার ওষুধ এইগুলোই। নমস্কার, ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ পার্থবাবু আপনাকে, আপনার এত সুন্দর কথাগুলোর জন্য। আর দর্শক বন্ধুদের জানিয়ে রাখি, আমাদের একদম নিয়মিত শ্রোতা বন্ধু, দর্শক বন্ধু পার্থবাবু শ্যামলীবাজার থেকে ফোন করেছেন। উনি একজন সিনিয়র সিটিজেন এবং খুব সুন্দর শরীরচর্চা করেন, জীবনযাপনের স্টাইল খুব সুন্দর ওনার। উনি বললেন, নিজে বললেন সুস্থ আছি, ভালো আছি, এবং অন্যদেরও কিভাবে ভালো থাকতে হবে সেটাও একটু বলে দিলেন উনি। আর ডাক্তারবাবু, যেটা বলছিলাম যে আমরা এই যে ওয়েস্ট বেঙ্গল বলুন, নর্থ ইস্ট ইন্ডিয়া বা ইস্ট ইন্ডিয়াতে আমরা এইসব জিনিসগুলো আমরা রোজই খাচ্ছি, কারণ আমাদের শাকসবজি তরিতরকারিতে দেওয়া হচ্ছে। তাহলে কি এখন যখন খেতে বলা হচ্ছে, তার মানে কি আমি একটু এক্সট্রা খাবো, মানে একটু বেশি খাবো? এক্সট্রা খাওয়া যেতেই পারে। আচ্ছা, কেন, মানে মডার্ন সায়েন্সও বলছে যেটা করোনা ভাইরাসের যে পিএইচ লেভেল এটা 5 থেকে 8.5 অবধি। আচ্ছা, আর আমরা যেইগুলির কথা বলছিলাম, আমরা হলুদ বলুন, তুলসী পাতা বলুন, রসুন বলুন, রসুনের পিএইচ ভ্যালু হলো 13.5। আচ্ছা, আর আদার পিএইচ ভ্যালু হলো 12.6। আচ্ছা, তেমনি সবগুলি 9 এর উপরে আছে। আর পিএইচ ভ্যালু মানে অ্যালকালাইন, বডিতে অ্যালকালাইন ইয়েটা তৈরি হয়, মডার্ন সায়েন্স এটা বলবে যে হাউ উই টেক্স ইন দ্যাট ওয়ে। ডাক্তার, আমি আরেকজন বন্ধু আছেন টেলিফোন লাইনে, একটু দেখিনি কে আছেন। হ্যালো হ্যালো, নমস্কার, আমি হরিপুর থেকে বলছি, অর্জুন বর্মন। অর্জুন বাবু কোথা থেকে বলছেন? হরিপুর থেকে। খয়েরপুর থেকে, হ্যাঁ বলুন, কি জানতে চাইছেন? হরিপুর থেকে, ওকে, বলুন কি জানতে চাইছেন? হর্তুকিটা কোথায় পাবো? হর্তুকি কোথায় পাবেন? হ্যাঁ, হর্তুকি আমি বলে দিই, ডাক্তারবাবু লাগবে না, আপনি বাজারেই পাবেন, বিশেষ করে দর্শকর্মার দোকানে পাবেন। আপনি সঙ্গে থাকুন, অর্জুন বাবু সঙ্গে থাকুন। ডাক্তারবাবু, আপনি জিরে, রসুন, আদা বলছিলেন পিএইচ লেভেলটা বেশি। আমি সাধারণভাবে যদি আসি, সবজিতে মা দিচ্ছেন, সবসময় দিচ্ছেন জিরে, হলুদ, রসুন,
কিন্তু এখন কি তাহলে একটু বেশি করে দেবো একটু সবজিতে? একটু একটু বেশি করে দিলেই বেটার হবে। আচ্ছা, তাহলে একটু একটু বেশি আরেকটু খাওয়া বাড়িয়ে দেওয়া যেতে পারে, কারণ আমরা তো এমনি খাই, আবার অনেকে বেশিই খাই, আচ্ছা। কিন্তু আরেকটু বেশি করলে কোনো অসুবিধা নেই, বা কাঁচা খেলেও ভালো হবে। আচ্ছা। এবং কাঁচা রসুনও খাওয়া যেতে পারে, কাঁচা আদার, আদা কাঁচা খাওয়া যায়, রসুন কাঁচা খাওয়া যায়, হলদি যদি হয় কাঁচা হলুদ কাঁচা খাওয়া যায়। হলুদটা সবচেয়ে ভালো। দুধের সঙ্গে কাঁচা হলুদ খাওয়া যেতে পারে। হলদি দুধ খেলে ইমিউনিটি পাওয়ার সবচেয়ে বেশি বাড়ে। ওকে, এটা এখানে বলা হয়েছে, আয়ুষ মন্ত্রক থেকে বলা হয়েছে যে দুধের সঙ্গে হলদি মিশিয়ে খাওয়ার জন্য। এখন প্রবলেমটা হচ্ছে যে কাঁচা হলুদ ইজ নট অ্যাভেলেবল, সব জায়গায় তো পাওয়া যায় না। কোনো অসুবিধা নেই। আচ্ছা, কাঁচা হলুদ না পেলে শুকনো গুঁড়ো হলুদ যেটা আছে, হ্যাঁ। সেই গুঁড়ো হলুদও চলবে। আমরা এখন কি কিনছি? প্যাকেটজাত খাবার হলুদ কিনছি। শুধু ট্রাস্টেড কোম্পানির এটা কিনতে হবে, কারণ হলুদটার জন্য ভেজাল না থাকে সেটাকে মনে রাখতে ঠিক, হবে। তাহলে দুধের সঙ্গে মিশিয়ে সেটা দিনে কতবার খাবো, কতটুকু করে খাবো? 2 বার খেতে পারেন। আচ্ছা, সবার জন্য সেম? সবার জন্যই সেম। আচ্ছা, মানে দিনে 2 বার। এটা কি সকালে আর রাত্রি খেতে পারেন। কাঁচা হলুদের সঙ্গে দুধটা আমরা শুনতাম যখন আমরা ছোটবেলায় খেলাধুলা করতাম, তখন বলতো খেলোয়াড়রা বেশি এসব জিনিসগুলো খায়। ঠিক। এটা কি শুধু ইমিউনিটি বাড়ায় নাকি শুধু অন্য কোনো কাজ? ওই বললাম না, এটা ইনফ্লেমেটরি, যেন ব্যথা কমানোর জন্য। যেমন আমি যখন বাতের পেশেন্ট যখন আসে, জয়েন্ট ডিসঅর্ডার, ওদেরকে আমরা হলুদ খেতে বলি। আচ্ছা, এবং শুধু এখন আমরা নই, সারা পৃথিবী বলে। আমেরিকার ডাক্তারবাবুরাও এখন প্রেসক্রাইব করছেন হলুদ। আচ্ছা, হলুদটা এত বেটার ওয়েতে কাজ করছে, অ্যান্টি ইনফ্ল্যামেটরি এবং অ্যান্টি ক্যান্সারাস অলসো। সো হলুদ শুধুমাত্র করোনার জন্য নয়, যে কোনো রোগের জন্য, নিজেকে ফিট রাখার জন্য হলুদ খুব। তাহলে ব্যাপারটা হচ্ছে যে শরীরের ভেতরে যদি কোনো সোয়েলিং হয়, মানে কোনো ব্যথা বা কোনো কিছু, কোনো ইনফেকশন থেকে ফুলে গেলে, তাহলে হলুদ সেটাকে কমাতে সাহায্য করে। ওকে, ডাক্তারবাবু, চা একটা বিরাট বড় ফ্যাক্টর। আয়ুষ মন্ত্রক থেকে বলা হচ্ছে চা, হার্বাল চা খেতে, বিশেষ করে তুলসী, তারপর সেটার মধ্যে আরো ধরুন দারচিনি, গোলমরিচ, আদা ইত্যাদি মিশিয়ে। তো আদা চা, গোলমরিচ, আদা, এগুলো আমরা খাই, প্রায় সময় খাই, কিন্তু এর বাইরে এখন বেসিক্যালি এখন ওই চায়ের ব্যাপারটা যেটা আছে, সকালবেলা আমি একটু ফিরে আসছি চাতে, আরো একজন বন্ধু আছেন টেলিফোনে, একটু দেখিনি। হ্যালো হ্যালো, হ্যালো স্যার। হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি স্যার বিশালগড় থেকে আমি বলছি। বিশালগড় থেকে কে বলছেন বন্ধু, আর কি জানতে চাইছেন একটু জোরে বলুন? আমি বিশালগড় থেকে ব্রিটিশ পোদ্দার বলছি। হ্যাঁ বলুন, কি জানতে চাইছেন? আমি ডাক্তারের সাথে জানতে চাচ্ছিলাম যে রোজ কি কাঁচা এবং কাঁচা খাওয়া যায়? প্রশ্নটা বুঝতে পারিনি। কাঁচা খাওয়া যায়? হ্যাঁ, বলতে কাঁচা হলুদ কি খাওয়া যায় রোজ? কাঁচা হলুদ রোজ খাওয়া যায় কিনা? ওকে, আপনি সঙ্গে থাকুন, সঙ্গে থাকুন। ডাক্তারবাবু, কাঁচা হলুদ রোজ খাওয়া যায় কি? হ্যাঁ, কাঁচা হলুদ রোজ খেলে কোনো অসুবিধা নেই। ওনার যদি কাঁচা হলুদ এমনি খেতে চান, কাঁচা হলুদের সঙ্গে যদি ডায়াবেটিস না থাকে, তাহলে গুড় দিয়ে খেলে টেস্টি হবে, এবং এটা আর কার্যকরতা বেড়ে যায়। আমরা কাঁচা হলুদকে গুড় দিয়ে খেতে বলি। এতে সমস্ত রোগের জন্য, অনেকগুলি রোগের জন্য কাজ করে। আচ্ছা, কাঁচা হলুদ প্রত্যেক দিন খেতে পারেন, এবং কতদিন খাবেন? সারা বছর খেতে পারেন, কোনো অসুবিধা নেই। সারা জীবন খেতে পারে? সারা জীবন খেতে পারেন। ওকে, ডাক্তারবাবু, কাঁচা হলুদ খাওয়ার যদি রেসিপি আপনার থেকে যদি জানি, কারণ সবাই তো ধরুন গুড় দিয়ে খাবে না, সবাই চিনি দিয়েও খাবে না, হয়তো কেউ নুন দিয়ে খেয়ে নিল, খেতেই পারে। এবার এটা এমন একটা জিনিস, ছোট বাচ্চাদের যদি কাঁচা হলুদ দেওয়া হয় খাবে না, কিন্তু ছোটবেলা থেকে অভ্যাসটা করলে হয়তো ভালো হবে। একদম। কি কি ধরনের ভাবে খাওয়া যেতে পারে? কাঁচা হলুদ সঙ্গে মধু দিয়ে খাবে। আচ্ছা, বাচ্চাদের যে খাবার দিচ্ছেন, এই খাবারের মধ্যে হলুদটাকে একটু মিক্স করে দেবেন, ও টের পাবে না। ওর সিরিয়ালসের সঙ্গে দিলেন, খেলো, বা হানি করে খেলো, বা তুলসী পাতার সঙ্গে করে তারপর হানি ব্ল্যান্ড করলেন। এখন মায়েদের তো অনেক বিভিন্নভাবে বাচ্চাকে খাওয়ানোর প্র্যাকটিস আছে, তার মাঝখানে এটাকে পুট করে দিতে পারে, যে বাচ্চারা খেলে সঙ্গে সঙ্গে ইমিউনিটিও বাড়ালো। ওকে, ধরুন আমি মিক্সার গ্রাইন্ডারে হোক বা শিলনোড়াতে হোক বেটে নিল, পেস্ট করে নিল, পেস্ট করে কিছুর সঙ্গে মিশিয়ে দিল, খাবার অন্য খাবারের সঙ্গে, তাতে কি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া কিছু হওয়ার সম্ভাবনা নেই? কিছু নেই। ওকে, চায়ের কথায় ডাক্তারবাবু আপনি আসছিলাম, হ্যাঁ আপনি বলছিলেন চায়ের কথা। চায়ের যেটা, আমাদের চায়ের স্টাইলটা একটু চেঞ্জ করলে বেটার হয়। আমরা তো শুধুমাত্র চায়ের মধ্যে আমরা দিই আদা বা এরকম না করে, ধরুন 1 লিটার জলটা বসিয়ে দিলেন, তার মাঝখানে দারচিনি টুকরো করলেন, দিলেন, তার এর সঙ্গে এলাচ দিলেন, গোলমরিচ দিলেন, তারপর আদা দিলেন, দিয়ে এটাকে বয়েল করবেন অ্যারাউন্ড 35 মিনিটসের মতো। 40 মিনিটসের মতো বয়েল করলে সবচেয়ে ভালো হবে। প্রথম 15 মিনিটস হাই, তারপর কমিয়ে রেখে
এটাকে বয়েল করবেন, তাহলে এটা টোটাল এটা গুডনেসটা চলে আসবে এর মধ্যে। আচ্ছা। তারপর লাস্ট মুহূর্তে তুলসী পাতা দিয়ে বয়েল করবেন। চা না খেলেও চলবে, এর মধ্যে চায়ের দরকারই নেই, কিন্তু চায়ের থেকে অনেক বেশি টেস্টি হয়। আচ্ছা, মানে আপনি যেটা বলছেন, মানে আমরা প্রথমেই চা পাতা দিয়ে দিলাম, তারপর বাকি জিনিসগুলো একটু দিয়ে একটু গন্ধ করে নামিয়ে নিলাম, সেটা নয়। সেটা নয়, ওই জিনিসগুলো বাকি জিনিসগুলো তো মানে যেটাতে আপনি বললেন যে দারচিনি, গোলমরিচ, আদা, এলাচ, আদা, এগুলো দিয়ে ফোটাবো। তুলসী দিয়ে ফোটাবেন। আচ্ছা, ফুটিয়ে তারপর এটাকে 45 মিনিটসের মতো ফোটাবেন। তারপর ওইটাকে চায়ের মধ্যে চুমুক দিয়ে খান। মানে এবং এটা আমি তো রেগুলার খাচ্ছি, এই লাস্ট কয়েক মাস ধরে তো রেগুলারই খাচ্ছি। আমার কাছে মনে হয় আমার রেগুলার চা থেকে এটা অনেক বেটার মনে হয় এখন। ফাইন। ডাক্তারবাবু, দুধ চা খাচ্ছেন অনেকেই, মানে চা যেহেতু খেতে বলা হয়েছে, হার্বাল টি তো সরে গেছে সাইড থেকে, দুধ চা খেয়ে নিচ্ছেন 8-10 বার, ভালো হচ্ছে না খারাপ হচ্ছে? দুধ চা যাদের সহ্য হচ্ছে খেতে পারে, বাট যদি দুধ চা খেতেই হয় তার মাঝখানে কিছুটা হার্বস মিশিয়ে দিন, যে এই ডিকশনটা বললাম তার সঙ্গে দুধ মিশিয়ে দিন। ফাইন ডাক্তারবাবু, আমি আসছি, আরো একজন বন্ধু আছেন টেলিফোন লাইনে। হ্যালো। হ্যালো, হ্যাঁ নমস্কার দর্শক বন্ধু, আপনার টিভি সেটের ভলিউমটা কম করে দিন, নয়তো আপনি একটু অন্য ঘরে চলে আসুন। হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন বলবেন? চন্দ্রপুর থেকে। হ্যাঁ, চন্দ্রপুর থেকে কে বলছেন আর কি জানতে চাইছেন বলুন? জানতে চাচ্ছি চোখে সাদা আচ্ছা, ওকে ওকে ওকে, সঙ্গে থাকুন, আপনি সঙ্গে থাকুন, আপনি সঙ্গে। চন্দ্রপুর থেকে আমাদের বন্ধু ফোন করেছেন, ডাক্তারবাবু সাদা স্রাব সম্বন্ধে জানতে চাইছেন, কি করার এটা যখন হয়, আয়ুর্বেদিক কোনো ট্রিটমেন্ট? হ্যাঁ, এটা তো অ্যাকচুয়ালি ওরা মানে টোটাল পার্সোনাল হাইজিনটাও মেনটেন করতে হবে, বিভিন্ন কারণে হতে পারে, কারণটাকে আগে জানতে হবে। সো কিছু টেস্ট তো করতেই লাগে, ওইটা করে মানে আমার মনে হয় এটা যে কোনো আয়ুর্বেদিক ডাক্তারের কাছে গিয়ে পরামর্শ নেওয়াটাই বেটার হবে, ভালো হবে। এটা আগে ডায়াগনোসিস করা দরকার, কেন অনেকগুলি কারণ আছে, ফাইন, মানে লোকাল কারণ হতে পারে বা শরীরে অন্য কোনো সমস্যা হতে পারে। সো না জেনে এমনিতে এটা খেলে কমে যাবে, এটা করা ঠিক হবে না। ডাইরেক্ট ওষুধ প্রেসক্রাইব করাটা ভালো হবে না, বরঞ্চ কোনো একজন আয়ুর্বেদ ট্রিটমেন্ট খুব ভালো, যে কোনো একজন আয়ুর্বেদিক ডাক্তারকে দেখিয়ে তারপরে ইয়ে করুন, সেটা সবচেয়ে ভালো। দর্শক বন্ধু শুনলেন আপনি ডাক্তারবাবু কি বললেন। আসলে ডাক্তারবাবু এই ব্যাপারটাতে স্কিন এবং বিভিন্ন মানে যৌনরোগ সমস্যা যেগুলো আছে, এইসব বিষয়ে আয়ুর্বেদিকে মানুষ এখন আবার বিশ্বাসটা একদম বলতে পারেন 100% চলে এসেছে। তো তার জন্য হয়তো উনি প্রশ্ন করেছেন। ঠিকই করেছেন। আমরা চায়ের কথা ছিলাম, তো আপনি যেটা বলছেন যে চাটা 35 মিনিট ফুটিয়ে খাবে, কতবার খেলে ভালো হবে এটা? এখন এরকম চা কতবার খাওয়া যেতে পারে? 2-3 বার, এর বেশি দরকার নেই। ওকে, বেশি খেলে কি কোনো রকম শরীরে অন্য কোনো ক্ষতি হওয়ার চান্স? ক্ষতি হওয়ার সম্ভাবনা, অনেকেই চা বারবার খান। হ্যাঁ, তা ওইরা এরকম করতে পারেন, এটাকে ফ্লাস্কে রেখে দিলেন, অল্প অল্প পরিমাণে হাফ কাপ করে খেলেন, 30 ml 40 ml করে খেতে পারেন 4-5 বারও কোনো অসুবিধা নেই। ওকে, আরেকজন বন্ধু আছেন টেলিফোনে। হ্যালো। হ্যাঁ হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি বলছি হাপানিয়া, দুর্গাপাড়া। হাপানিয়া থেকে কে বলছেন আর কি জানতে চাইছেন বলুন? জানতে চাইছি শরীরে মানে হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি আমরা। কোমরের মধ্যে এবং থাইয়ের মধ্যে হ্যাঁ, জ্বালা হয়। জ্বালা হয়? জ্বালা হয় কোমরে এবং থাইয়ে জ্বালা হয়, তাই তো? ওকে, ডাক্তারবাবু কি জানবেন? বুঝতে পেরেছি ওনার কি সমস্যা। মানে ওনার বয়সটা একটু হয়তো 50-র কাছাকাছি বয়স। আপনার দর্শক বন্ধু বয়সটা জানবো যার এই সমস্যাটা হয়। 68। ঠিক আছে, ওকে, আপনি সঙ্গে থাকুন। উনি যেই সমস্যাটার কথা বলছেন আর কি, থাইয়ে জ্বালা এবং কোমরে ব্যথা, এটা লাম্বার স্পন্ডিলাইটিসের সিমটমসের কাছাকাছি যাচ্ছে। মানে আমাদের ইয়েতে বাতের রোগের মধ্যে পড়ে, এটা একটা বিশেষ ধরনের বাতের রোগ। জ্বালা হওয়াটা এটা কোমর থেকেই আসছে, লাম্বার স্পন্ডিলাইটিসে পড়ে যে নার্ভগুলি আসে, নার্ভগুলির মধ্যে চাপ পড়ছে, এর জন্য এখানে আচ্ছা ব্যথাটা অন্যদিকে যাচ্ছে, তাইয়ে যাচ্ছে। কিন্তু প্যাথোলজি পেছন দিকটাই আছে, কোমরের দিকটাতে আছে। ওনার যেটা করতে হবে প্র্যাকটিক্যালি, ওনার যে সমস্যা, এর জন্য পঞ্চকর্ম খুব স্পেশালি ট্রিটমেন্ট দেয়। আচ্ছা, সো আর কয়েকটা দিন পরে হয়তো আমরা 15 দিন পরে আমরা একটা জায়গায় যাব, যখন আমরা হয়তো পঞ্চকর্ম শুরু করব।
তখন আমরা পঞ্চকর্ম ট্রিটমেন্ট ওনাকে দিতে পারবো। আচ্ছা। এছাড়াও উনি যে কোনো ওনার বাড়ির কাছাকাছি কোনো একটা আয়ুর্বেদিক ডিসপেন্সারিতে চলে যেতে পারেন, ওইখানে আয়ুর্বেদিক ডাক্তারবাবু থাকবেন, ওনাকে দেখিয়ে অবশ্যই আমাদের হাসপাতালগুলিতে, আমাদের সরকারি যে হাসপাতালগুলি আছে এতে ভালো ওষুধ পাওয়া যায়, এই মেডিসিনসগুলি খেলে ওনার এই জ্বালা এবং কোমরের ব্যথাটা কমে যাবে। অনেকটা কমবে। কমবে। ওকে, তো ডাক্তারবাবু, আমরা আয়ুষ মন্ত্রক থেকে বলা হচ্ছে চ্যবনপ্রাশ খেতে, বিশেষ করে শিশুদের এবং যারা সিনিয়র সিটিজেন। আমি আসবো সেই বিষয়ে, কিন্তু আরেকজন বন্ধু আছেন টেলিফোনে। হ্যালো নাম্বারটা টিভি থেকে ডাইরেক্ট হয় না বলে। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ আমি মন্টু সরকার অভয়নগর থেকে বলছি। হ্যাঁ মন্টু, বলুন কি জানতে চাইছেন? আরে আমি চেন্নাই অপারেশন করছিলাম। কিসের অপারেশন? পোস্টেজ অপারেশন। হ্যাঁ, পোস্টেজ হুম, 8 মাস হয়ে গেছে। ওটা ভালো, সবদিকে ভালো, কিন্তু হাত পা গুলি আমার ঝিমঝি। মন্টু, আপনার বয়সটা কত এই মুহূর্তে? এটা কি থেকে ডাক্তার ইয়ে দেখাইছি। আমার বয়স 69। 69। শুধু আপনার হাত পা ব্যথা করে, এছাড়া অন্য কোনো সমস্যা আছে? না, ব্যথা না, ঝিমঝিম করে। হাত পা ঝিমঝিম করে? ঝিমঝিম করে। আর এমনিতে অন্য কোনো সমস্যা নেই তো শরীরে? হ্যাঁ, শরীরে অন্য কোনো সমস্যা নেই তো? কোনো সমস্যা নাই, পেশা ব্যথা মোটামুটি ভালোই। ওকে, ডাক্তারবাবু কি জানবেন? না, দরকার নেই। এই যে ওকে, আমি সঙ্গে থাকুন। ডাক্তার ইয়ে দেখেছি, ওকে, সত্যব্রত ভট্টাচার্য। ওকে ওকে, মন্টুবাবু আপনি সঙ্গে থাকুন। আমরা আয়ুর্বেদিক উনি ডাক্তার ডক্টর সব অসীম দেবের সঙ্গে কথা বলছি আজ, দেখি উনি কি বলেন আপনার সম্পর্কে। আপনি সঙ্গে থাকুন। উনি প্রোস্টেটের ট্রিটমেন্ট করেছেন, হ্যাঁ, চেন্নাই থেকে বলছেন অপারেশন করেছেন। অপারেশন করেছেন, এর সঙ্গে ওনার এই ঝিমঝিমের সম্পর্ক নেই। আচ্ছা এটা আলাদা ট্রিটমেন্ট হয়ে গেছে এবং এটা উনি ভালো আছেন। আচ্ছা, ওনার যেটা হচ্ছে এখন হাত পায়ে ঝিমঝিম করছে, মানে নার্ভের একটু সমস্যা হচ্ছে আর কি। ঠিক। সো এর জন্য ওনাকে তো আয়ুর্বেদিক ট্রিটমেন্ট করতেই পারেন উনি, এবং আর এই ট্রিটমেন্ট করার জন্য আমাদের পঞ্চকর্ম ট্রিটমেন্ট সত্যি খুব ভালো। আচ্ছা, উনি একসময় আমাদের, যেহেতু আগরতলায় আছেন, একসময় আমাদের হাসপাতালে এসে দেখিয়ে যেতে পারেন। প্রত্যেকদিন সকাল 10টা থেকে আমি এমনিতেই রুগী দেখছি, সুতরাং অসুবিধা নেই। আমাকে ট্রিটমেন্ট না করলেও আমাকে দেখিয়ে যেতে পারে এখানে এসে। সো তখন অবশ্যই আমরা আয়ুর্বেদিক মেডিসিন। মন্টুবাবু, আপনি শুনলেন আপনার প্রোস্টেট গ্ল্যান্ডের সমস্যার সঙ্গে হাত পা ঝিমঝিম করার কোনো সম্পর্ক নেই। হাত পা ঝিমঝিমটা অন্য কোনো কারণে হচ্ছে, এটা হয়তো নার্ভে কোনো সমস্যার জন্য হচ্ছে, তার জন্য আপনাকে অন্য ট্রিটমেন্টের প্রয়োজন আছে। আর আরেকজন বন্ধু হয়তো টেলিফোন লাইনে আছেন এই মুহূর্তে, দেখে কে আছেন। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি উত্তর দিনাজপুর থেকে বলছি। উত্তর দিনাজপুর থেকে কে বলছেন বন্ধু, আর কি জানতে চাইছেন? আমার এই যে কোমরে একটু সমস্যা, দর্শক বন্ধু, আপনার কথা স্পষ্ট আমরা শুনতে পাচ্ছি না, আপনি একটু গুছিয়ে একবারে বলে ফেলুন আপনার কি সমস্যা। আমার কোমরে একটা চোট ছিল, বুঝলেন? আচ্ছা, কোমর চোট ছিল, সেখান থেকে এখন কোমরে কোনো শক্তি পাচ্ছি না। আচ্ছা, বয়স কত আপনার? এখন হাঁটাচলা করার সমস্যা হয়ে গেছে। আপনার বয়স? আর বয়স 65। 65 বছর। কোমরে ব্যথা পেয়েছিলেন, চোট পেয়েছিলেন? ওকে, চলুন, আমরা কথা বুঝে উঠতে পারছি না, তবে সমস্যাটা বুঝেছি। ডাক্তারবাবু চোট পেয়েছিলেন, এখন কোমরের এমন অবস্থা হচ্ছে যে উনি হাঁটাচলা ঠিক করে করতে পারছেন না। ওইটা ওনাকে দেখাতে হবে, এক্সপ্লোর করতে হবে, হয়তো এমআরআই বা এক্সরে করে দেখতে হবে। এটা হয়তো উনি করে নিয়েছেন ডাক্তারবাবু। আমি যেটা জানতে চাইছি ওনার হয়ে, যে পঞ্চকর্মাতে কি এরকম পেশেন্ট যারা রয়েছেন তাদের কি সুস্থ করার কোনো scope রয়েছে? আমাদের যে চিকিৎসা পদ্ধতি, এতে এই ধরনের রোগের জন্য আমরা খুব স্পেশালি কাজ করতে পারি এবং ভালো রেজাল্ট আমরা দিতে পারি। আচ্ছা, ওনার কাছাকাছি যে কোনো পঞ্চকর্ম সেন্টারে উনি যেতে পারেন। উত্তর দিনাজপুর, পশ্চিমবঙ্গ থেকে ওখানে নিশ্চয়ই থাকবে? নিশ্চয়ই থাকবে, বা কলকাতায় তো অবশ্যই আছে। আচ্ছা, কলকাতায় কলেজ, জেবি রায় স্টেট মেডিকেল কলেজ আছে, ওইখানে অবশ্যই যেতে পারেন।
ওকে, সময় হয়ে গেছে একটা বিরতি নেবার, ছোট্ট বিরতি রাখতে হবে, কিন্তু বিরতির পর আমরা আপনি চ্যবনপ্রাশের কথা নিয়ে আমরা কথা বলছিলাম, কিন্তু তার আগেই একটু আগে জেনে নিই চ্যবনপ্রাশ খেলে কি হয়, তারপর তার আগে আরেকজন বন্ধু আছেন টেলিফোন লাইনে, একটু দেখে নিই। হ্যালো হ্যালো, থেকেই বলছি। কোথা থেকে বলছেন? আগরতলা। আগরতলা থেকে কে বলছেন আর কি জানতে চাইছেন বলুন। তুষারকান্তি ঘোষ। হ্যাঁ তুষারবাবু বলুন। আমার আমার বয়সটা হলো 60 আপ। হ্যাঁ আর আমার ডায়াবেটিস আছে। আচ্ছা হার্টের প্রবলেম আছে, হার্টের প্রবলেম আছে একটু। আচ্ছা ব্লকেজ। আর আমার এই দুটি আমার সুগার আছে 27 ইয়ার্স। 25 ইয়ার্স। আচ্ছা আচ্ছা, আমি কি খেতে পারবো এই করোনার সময়গুলোতে? ওকে, তুষারবাবু একবার একটু আপনার বয়সটা বলে ফেলুন, আপনি প্রথমে বলছিলেন 60 আপ। 60 আপ। ওকে, সঙ্গে থাকুন, খুব সুন্দর প্রশ্ন, শুধু আপনার জন্য নয়, সঙ্গে থাকুন আপনি তুষারবাবু। ডাক্তারবাবু শুধু ওনার জন্য নয়, আমাদের সব দর্শক বন্ধুরা যারা দেখছেন, সুগার আছে, অনেকদিন ধরে ডায়াবেটিসে ভুগছেন, 25 বছরের ওপর, হার্টেরও একটু সমস্যা আছে, উনি করোনা ভাইরাসের সংক্রমণ থেকে রুখতে ওনার খাদ্যাভ্যাসটা কি খাওয়া উচিত, কি কি খেতে পারে? একটু আগে আমরা যে নিয়ে আলোচনা করছিলাম, প্রত্যেকটা জিনিস ডায়াবেটিসের জন্য খুব ভালো। আচ্ছা, যে দারচিনির কথা বলছি, দারচিনি যারা রেগুলার খাবেন, হাফ চামচ করে, শুধু দারচিনি চূর্ণ পাউডারও খেতে পারেন উনি। আচ্ছা, যদি খায়, ওনার করোনার বা যে কোনো ভাইরাসের জন্য তো ওনার ভালোই হবে, তাছাড়া ওনার ডায়াবেটিসের লেভেল বা সুগার লেভেলটা অনেকটা কমে যাবে। আচ্ছা, আর এটাতে ডায়াবেটিক নিউরোপ্যাথি যাদের পেশেন্ট যারা আছেন, নার্ভের সমস্যা যাদের ভুগছেন, এদের জন্য এটা খুব ভালো কাজ করবে। ওকে, উনি অশ্বগন্ধা খেতে পারেন। অশ্বগন্ধা কিভাবে খাবেন? অশ্বগন্ধা পাউডার ফর্মে বাজার পাওয়া যায়। আচ্ছা, পাউডার ফর্মে 1 চামচ করে এনে দিনে 2 বার খাবেন। ওকে, আর ওনার ডায়েটটাকে একটু মেনটেন করতে হবে যাতে ডায়াবেটিসটা কন্ট্রোল থাকে। ওকে ওকে, আরেকজন বন্ধু আছেন টেলিফোন লাইনে, একটু দেখে নিই। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি বিশালগড় থেকে বলছি। বিশালগড় থেকে কে বলছেন বন্ধু, আর কি জানতে চাইছেন বলুন? আমি বলছি, আমার নাম গৌরাঙ্গ পাল। হ্যাঁ গৌরাঙ্গবাবু বলুন। আমি বলছি আমার মার বয়স 58। হ্যাঁ, কেবল পাক খেলে মানে পায়খানা পচে না, পায়খানা শক্ত হয়ে যায়। আচ্ছা, ঠিক আছে, এটাই সমস্যা। ডাক্তারবাবু চ্যবনপ্রাশ খেলে কনস্টিপেশন হয়ে যায়। আপনি সঙ্গে থাকুন, আপনি সঙ্গে থাকুন, গৌরাঙ্গবাবু সঙ্গে থাকুন আপনি। আমরা চ্যবনপ্রাশের কথাই বলতে যাচ্ছিলাম, চ্যবনপ্রাশ খেলে উনি বলছেন 58 কনস্টিপেশন হয়ে যায়। তাইলে ওনাকে চ্যবনপ্রাশটা একটু কম খেতে হবে। আর ওনাকে যেটা করতে হবে, ব্র্যান্ডেড খেতে হবে, কারণ চ্যবনপ্রাশের নামে অনেক ভেজাল সবচেয়ে বেশি, কারণ চ্যবনপ্রাশের ইনগ্রেডিয়েন্টস অনেক বেশি। আর এটার মেইন ইনগ্রেডিয়েন্টসটা হলো আমলকি, যেটা পায়খানা পরিষ্কার করতে সাহায্য করে, উল্টো এটাকে কনস্টিপেশন করছে, মানে ওনার চ্যবনপ্রাশটা সঠিক নয় আর কি। আচ্ছা ডাক্তারবাবু, আমরা যেটা বলছিলাম যে চ্যবনপ্রাশ খেলে বেসিক্যালি কি হয়, মানে ভালো কি হয়? ইমিউনিটি বাড়ে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, বা আপার রেসপিরেটরি ট্র্যাক্ট যত ইনফেকশন আছে, গলার উপরে হাড়ের উপরে যত ইনফেকশন আছে, ইভেন লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনে বেটার ইমিউনিটিটা বাড়ায়, বুস্ট আপ করায়। আচ্ছা, সো এটা চ্যবনপ্রাশ যে কোনো মানুষই খেতে পারেন, সুস্থ এবং অসুস্থ মানুষ সবাই খেতে পারেন, যারা সুস্থ আছেন এবং বাচ্চারাও খেতে পারে। কিন্তু ডায়াবেটিস যাদের আছে, সুগার ফ্রিটা খেতে হবে, এটা মাথায় রাখতে হবে। ওকে, আরেকজন বন্ধু আছেন সঙ্গে আমাদের। হ্যালো হ্যালো হ্যালো, আমাদের সঙ্গে কেউ ছিলেন? চলুন ডাক্তার, এই মুহূর্তে একটা ছোট্ট নমস্কার, মনে হচ্ছে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন হ্যালো সুস্বাস্থ্য অনুষ্ঠান। আর আজ পৃথিবী জুড়ে যখন এই প্যান্ডেমিক চলছে, মানে এই মহামারী চলছে, করোনা ভাইরাসের কোভিড-19 ত্রাস চলছে, তখন সেই জায়গায় দাঁড়িয়ে আমরা এখন আজকাল সবাই সবকিছু জানি। আমরা মাস্ক পরতে হবে জানি, আমরা দূরত্ব মেনটেন করতে হবে অন্যের থেকে, সেগুলো জানি। সবকিছু জেনেও কিন্তু অনেক মানুষ আমরা
অনেকটাই পালন করছি না, যেটা হয়তো আগামী দিনে আরো একটা ভয়ানক রূপ নিতে পারে যারা মানছেন না। কিন্তু আজ যারা বাড়িতে বসে আছেন বা যারা বাইরে বেরোচ্ছেন, কাজে বেরোতেই হচ্ছে, তাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কিভাবে বাড়ানো যায় সে বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করছিলাম হ্যালো সুস্বাস্থ্য অনুষ্ঠান। আমাদের সঙ্গে রয়েছেন আয়ুর্বেদিক ডাক্তার ডক্টর অচিন্ত্য দেব। আমরা ফিরে আসবো একটা ছোট্ট বিরতি নিয়ে, তারপর আলোচনা করব আরো নানান বিষয় নিয়ে, কি করতে পারি, কি খেতে পারি, কি খেলে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। আপনার সঙ্গে থাকুন। आरोग्य सेतु मोबाइल ऐप, मैंने अभी एक टीवी के अंदर एक किसी कलाकार का देखा था, उसने इस आरोग्य सेतु मोबाइल ऐप को बॉडीगार्ड कहा है। ये मोबाइल ऐप कोरोना से लड़ाई के लिए बहुत उपयोगी है। ये ऐप आपके मोबाइल में रहेगा तो आपको पता चल जाएगा कि आपके गांव में सामने वाला किसी ऐसे इलाके से तो नहीं आया जो कोरोना प्रभावित रहा हो। आपकी खुद की सुरक्षा के लिए, आपके गांव की सुरक्षा के लिए, आपके आसपास वालों की सुरक्षा के लिए आप अगर ये आरोग्य सेतु ऐप अपने मोबाइल में डाउनलोड करें, पूरे गांव के पास करवाएं, ये लंबे अरसे तक आपका बॉडीगार्ड का काम करेगा। मैं देश के सभी पंचायत प्रतिनिधियों से निवेदन करूंगा कि आप सभी अपने गांव के प्रत्येक सदस्य के मोबाइल फोन में आरोग्य सेतु ऐप को डाउनलोड करवाएं। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন হ্যালো সুস্বাস্থ্য অনুষ্ঠান, যেখানে আজ আমরা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো মানে আমাদের শরীরের ইমিউনিটি গ্রোথ আমরা কিভাবে করতে পারি, তাই সেই সব বিষয় নিয়ে কথা বলছি আয়ুর্বেদিক মাধ্যমে। ডক্টর অচিন্ত্য দেব রয়েছেন, বিশিষ্ট আয়ুর্বেদিক বিশেষজ্ঞ। ডাক্তারবাবু, আমরা কথা বলছিলাম, আপনি চ্যবনপ্রাশের কথা বলছিলেন, তারপর একটা কথা বলা হচ্ছে যে নাকে তেল, নাকের যে আমাদের নস্ট্রিলসগুলো রয়েছে সেখানে তেল ব্যবহার করতে, সারাদিন অনেকবার তেল দিতে, এবং বিশেষ করে আমি সেই বিষয় নিয়ে আসছি নাকের বিষয়টাতে। তার আগে আরেকজন বন্ধু আছেন টেলিফোন লাইনে, একটু দেখে নি। হ্যালো হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? জি নমস্কার স্যার, আমি ধর্মনগর উত্তর ত্রিপুরা জেলা থেকে বলছি, সুবোধচন্দ্র দেবনাথ। হ্যাঁ বলুন দেবনাথ বাবু, কি জানতে চাইছেন? স্যার জি আমি জানতে চাই, যেমন আমার হার্টের প্রবলেম আছে, এওর্টিক বাল্ব না, এওর্টিক বাল্বের মধ্যে সবচেয়ে এলোপ্যাথিক ডাক্তারবাবুরা বলছেন যে অপারেশন করতে হবে। আমি একটুকু জানতে চাই আয়ুর্বেদিকের মধ্য দিয়ে বিনা অপারেশন কোন ট্রিটমেন্টের বন্দোবস্ত আছে কিনা। আর আপনার বয়সটা দেবনাথ বাবু? 55 ইয়ার। 55। কতদিন ধরে ভুগছেন এই সমস্যাটা নিয়ে? ধরেন 1 বছর থেকে। 1 বছর থেকে। শরীরে অন্য কোনো সমস্যা আছে আপনারা? না, অন্য কোনো কিছু নেই। ওকে, ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন দেবনাথ বাবু। ডাক্তারবাবু, হ্যাঁ, ওনার এওরটিক ভালভের সমস্যা আছে, নিশ্চয়ই এটা নিয়ে এভালুয়েট করেছেন অনেকটা। এওরটিক ভালভের সমস্যা অনেক রকম থাকতে পারে, হয়তো ভালভটা ঠিকমতো বন্ধ হচ্ছে না বা খুলছে না ঠিকমতো, আর এরকম ভাবে চলতে থাকাটা ঠিক নয়। আর যেহেতু এটা ক্রিটিক্যাল কন্ডিশনে চলে গেছে, এখন ভালভের ডায়াগনোসিসে যখন এসে গেছে, সো আমার সাজেশন হলো বিকল্প চিকিৎসা না করে
ওনাকে সার্জারির ব্যাপারটা অপারেশন করানো ভালো, কারণ এই ধরনের ভাল্বগুলি শুধু রিপ্লেস হয়তো করবে। আচ্ছা। আর এখনকার যে ভাল্বগুলি পাওয়া যায় খুব ভালো কোয়ালিটির ভাল্ব, এটা অনেকেরই হয়, এটা ভেরি সিম্পল একটা অপারেশন, এমন কমপ্লিকেটেড নয়, করে নেওয়া ওনার জন্য ভালো হবে। মানে ওটা করলে ভালো হবে আয়ুর্বেদিক ট্রিটমেন্ট করার থেকে, মানে আয়ুর্বেদিক ট্রিটমেন্ট করে ভালভের ট্রিটমেন্টটা হয়তো দেরি হয়ে যাবে, ততক্ষণে অন্য কমপ্লিকেশন দেখা হতে পারে। আচ্ছা। আরো আগে পেলে হয়তো কিছু করা যেত। মানে সার্জারিটা এখন ইনস্ট্যান্ট করিয়ে নিলে করে ভালো নেবেন। হবে। ওকে দেবনাথ বাবু, আপনি শুনলেন, ভালো হবে যদি সার্জারি করিয়ে নেন। ডাক্তারবাবু আপনাকে সেই পরামর্শই দিচ্ছেন। আর আরেকজন বন্ধু আছেন টেলিফোনে। হ্যালো। হ্যালো স্যার, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি আসানসোল চিত্তরঞ্জন থেকে রবীন কুম্ভকার বলছি স্যার। আসানসোল থেকে বলছেন, বলুন বন্ধু, কি জানতে চাইছেন? স্যার আমি রাত্রে ঘুমোলে পরে পাগুলো সিস্টিং করে স্যার, ডান পাটা সিস্টিং করে তো বা পাটা করে না, আর বা পাটা করলে ডান পাটা করে না। ঝিমঝিম করে না সুরসুর করে? না সিস্টিং করে স্যার, হিঁটুর নিচের অংশটা, মাথার অংশটা সিস্টিং করে স্যার। আচ্ছা, সুই করে। ওকে। আচ্ছা, ডান পাটা যদি করে তো বা পাটা করো না, বা পাটা করলে ডান পাটা করো না। এটা কি সবসময় প্রতিদিনই হচ্ছে আপনার? এটা স্যার অনেকদিন থেকে হচ্ছে আমার, মানে রাতে ঘুমানোর সময় হয়? ওই খাবার দাবার ঘুমাবার 1 ঘন্টা পর, ঘুমানো 1 ঘন্টা আধ পর? ঘন্টা 1 ঘন্টা পরে যখন খুব আরাম লাগে তো সেই সময়টাতে হয়। আচ্ছা, সঙ্গে থাকুন, আপনি সঙ্গে থাকুন। ওনার হয়তো নার্ভে কোনো সমস্যা হচ্ছে। উনি ব্যক্তিগতভাবে ঘরে এটা করতে পারেন, সরষের তেলের হলুদ মিক্স করে, এটা তেলটা গরম করবেন, গরম করে হলুদ দিয়ে এটাকে জাল দিয়ে নেবেন। এই সরষের তেল আর হলুদ উনি সামনে উপর থেকে নিচের দিকে ম্যাসাজ করে তারপর গরম শেক দিয়ে ঘুমাতে পারেন, তাইলে ঘুমটা মানে এটা অনেকটা কম ভালো হবে, এবং কোমরেও উনি এটা দিতে পারেন। আচ্ছা, আর এটা তো এক্সটার্নাল আপনি একটা বললেন উপায়, উনি কোনো কিছু খেতে পারেন এটার জন্য? কোনো কিছু ওনাকে গুগল জাতীয় ওষুধ খেতে হবে। আচ্ছা। যোগরাজ গুগল বা সিংহনাথ গুগল, যেগুলি আয়ুর্বেদিক দোকানে পাওয়া যায়, আচ্ছা, ওইগুলি উনি খেতে পারেন। পার্শ্ব প্রতিক্রিয়া কিছু হবে না, আস্তে আস্তে বেটার থাকবেন উনি। ওকে। আর ডাক্তারবাবু, নাকি তেল দেওয়ার কথাটা বলছিলাম, নস্ট্রিলসে তেল দিতে, এটা কেন বলা হচ্ছে, এবং তেল দিয়ে কুলকুচি করার কথা বলা হয়েছে? এটা যেটা বলছেন, এটা নস্যকর্ম, পঞ্চকর্মের 5টা কর্মের মধ্যে এটা কর্ম, নস্যকর্ম। আমরা এটা রেগুলার করে থাকি। সো আমরা যেটা হাসপাতালে করি এটাকে বলে মৎস্য নস্য। তবে আমরা ফিরে আসছি একটু, আরেকজন বন্ধু আছেন টেলিফোন লাইনে, একটু দেখে নিয়ে কে আছেন, এই বিষয়টি আলোচনা করব। হ্যালো 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 স্যার, আমি সোনামুড়া থেকে বলছি। সোনামুড়া থেকে কে বলছেন বন্ধু, আর কি জানতে চাইছেন বলুন? স্যার আমি জানতে চাইছি, আমি গত 1 বছর ধরে আমার চর্মরোগের সমস্যা, অনেকদিন 1 বছর ধরে কিসের সমস্যায় ভুগছেন? স্কিন ডিজিজ, চর্মরোগের। ওকে। আর আপনার বয়সটা কত? হ্যালো, 28 বছর বয়স। চর্মরোগ কি ধরনের হচ্ছে, কি সমস্যা হচ্ছে? চুলকানি স্যার। সারা শরীরে হচ্ছে? স্যার আমার আত্মাও, মানে হাতে পায়ে হচ্ছে? হাতে কোমরের নিচে। আচ্ছা, কোমরের নিচে। ওকে, আপনি সঙ্গে থাকুন বন্ধু, আমরা এই বিষয়ে নিয়ে আলোচনা করবো, এটা কেন হয়, এই বয়স, আপনার বয়সও কম, আলোচনা করব। তার আগে ডাক্তারবাবু, আমরা নাকের ব্যাপারটা বলছিলাম, তারা চর্মরোগ হয় 28 বছর বয়স, চুলকায় সারা শরীর, বিভিন্ন কারণে হতে পারে। আসলে এই ধরনের স্কিন ডিজিজের ব্যাপারে আলোচনা করতে আগে দেখে নেওয়া হয়, ফাঙ্গাসের কারণে হতে পারে, হাইজিন মেনটেন না করলে হতে পারে। সো অ্যাট প্রেজেন্ট আমি না দেখেই বলছি, উনি ইচ্ছে করলে করতে পারেন, নিম পাতা আর তুলসী পাতা মিক্স করে লাগিয়ে রাখতে পারেন, এতে 70-80% বেটার হবেন। কিন্তু সবচেয়ে ভালো হবে উনি যদি কোনো একজন আয়ুর্বেদিক ডাক্তার দেখিয়ে। চর্মরোগ বিভিন্ন কারণে হয়, মানে হয়তো যদি শরীর নোংরা থাকে তাহলে হতে পারে, ইনফেকশন থেকে হতে পারে, বা কোনো অ্যালার্জি থেকে, অ্যালার্জি ম্যানিফেস্টেশন হতে পারে। ঠিক। আরো একজন বন্ধু আছেন হয়তো টেলিফোন লাইনে এই মুহূর্তে, দেখিনি আমরা কে আছেন। হ্যালো হ্যালো হ্যালো, দুর্গাপুর থেকে বলছি। কোথা থেকে বলছেন? দুর্গাপুর থেকে। কে বলছেন আর কি জানতে চাইছেন বলুন? দুর্গাপুর থেকে বলছি, চন্দন থেকে। হ্যাঁ বলুন চ্যাটার্জি, বলুন কি জানতে চাইছেন? আমার একটা প্রবলেম হচ্ছে অনেকদিন ধরেই, আমার মানে
ওর মধ্যে মনে হয় কি যেন বলতো, সর্দি সর্দি একটা ভাব থাকে, মানে সবসময় কিছু মনে হয় যে সর্দি একটা চ্যাট থেকে, এবং সেটা অনেক দিকে খুব ঠান্ডা লাগলে মানে ছোট ছোট এর মধ্যে দিয়ে বের হয়, ছোট ছোট মানে এটা কিসের হয়, মানে মনে হচ্ছে সবসময় ব্লাড একটা চ্যাটচেটে ভাব আছে। এই জন্য আমি প্রতীক আছি কি করে। আমরা এখানে ডাক্তার দেখিয়েছিলাম, ওরা অনেক ডাক্তারবাবু কিছু জানবেন ওনাকে? হ্যাঁ, না, বুঝতে পেরেছি। ওকে, আপনি সঙ্গে থাকুন দর্শক বন্ধু। হ্যাঁ, আমি নস্য যখন বলবো তখন উনি আনসার পাবেন। সর্দি যেটা হচ্ছে যে কোনো কারণে হতে পারে, সো উনি এটা চাইছেন প্রতিকারটা কি করতে পারেন উনি। সবসময় একটা ছেঁচাতে ভাব থাকে উনি বলছেন। হ্যাঁ, এর জন্য নস্য ওনাকে নিতে হবে, এটা আমি বলছি। আর তার সঙ্গে উনি তুলসী পাতা আর আদা খেতে পারেন। গার্গলিং যেটা আপনি একটু আগে বলছিলেন যে আমাদের এই কবলটা নিতে পারেন। ঠিক। তার আগে আমি ওই নস্যটা আগে বলে নেই, তারপর ওনার এটা আনসারটা উনি পেয়ে যাবেন। হ্যাঁ, মানে আমরা নাকে কেন তেল? নস্যটা আয়ুর্বেদ পঞ্চকর্ম ট্রিটমেন্টে নস্যকর্ম একটা 5টা কর্মের মধ্যে একটা কর্ম। আমরা যেটা হসপিটালে দেই এইটা কে বলা হয় মর্ষ নস্য, আর এই নস্যটাকে আমরা আবার বাড়িতেও পেশেন্টকে দেই। এবং এটা এমন নয় যে নস্যটা মাত্র অসুস্থ মানুষ নেবে, সুস্থ মানুষ সুস্থ থাকার জন্য নস্যটা নেবে আর কি। এই নস্যটা অনেক জিনিস হতে পারে, ঘি হতে পারে, তেল হতে পারে, গাছের রস হতে পারে, গাছের পাতার রস হতে পারে। মানে কোন গাছে? যে কোনো তুলসী গাছের পাতার, কিছু বিভিন্ন ফর্মে হতে পারে। আমরা এই নস্যটা দেই। যেমন আমি আমার পেশেন্টদের সবাইকে তো আর হাসপাতালে এসে করতে দিতে পারি না, কিন্তু আমরা এই যে হাড়টা আছে ক্লেভিকেল বোন, এই ক্লেভিকেল বোনের উপরে যত রোগ আছে এই রোগগুলিকে দূর করার জন্য আমরা এই নস্যটা আমরা ইউজ করি। আচ্ছা, আমি এই বিষয়টা আসছি ডাক্তারবাবু। আরেকজন বন্ধু আছেন টেলিফোন লাইনে, একটু দেখে নিই আমরা। হ্যালো হ্যালো হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? বিপ্লব রায়। বিপ্লব বাবু বলুন, কি জানতে চাইছেন? বিপ্লব রায় বলতেছেন ডাক্তার বাবু? হ্যাঁ, বলুন। বলে হচ্ছে আমার হচ্ছে মুখের মধ্যে বরণ হচ্ছে, তো এই জন্য। আচ্ছা, বিপ্লব বাবু আপনার বয়সটা বলে ফেলুন একবার। 23 বছর। 23 বছর, ওকে। আপনি সঙ্গে থাকুন বিপ্লব বাবু। আগে আগে সেটাই আমরা একটু আসি। বিপ্লব বাবুর বিষয়টা, ব্রণ বিষয়টা একটা কমন বিষয়, টিনেজ অ্যাডাল্ট হচ্ছে এই ফাঁকে, এই সময়টাতে। আর তার আগে আপনি তেলের ব্যাপারটা, নস্যটা কি, মানে নস্য বলতে তো আমরা নস্যি বুঝি, সেটা নয়। না, সে নয়। তেল, ঘি বা বিভিন্ন গাছের, এবং পাউডারও হতে পারে, পাউডার ফর্মে হতে পারে। যে আমরা যে নস্যি যেই সিস্টেমে নেয়, যেটা এরকম নয়। আমরা যেটা দেই, এটা শুয়ে মাথাটাকে একটু টিল্ট করবেন এরকম করে, নাকে 2 ফোঁটা, এই নাকে 2 ফোঁটা। আচ্ছা, নাকে ড্রপ দেওয়া, নাকে ড্রপের মতো। এটা আস্তে করে যাবে, গলায় গেলে ফেলে দেবে। আচ্ছা, থুতু করে ফেলে দেবে, বাস এইটুকুই কাজ। আর তেলের নস্য হতে পারে, অনুতেলের নস্য। ওই ভদ্রলোককে একটু আগে বলছিলেন ওনার স্যাঁতস্যাঁতে ভাবটা, ওইটার জন্য অনুতেল উনি ইউজ করতে পারেন। অনুতেলটা কি, মানে তেলটার নাম অনুতেল। আচ্ছা, তেলটার নাম অনুতেল, ওকে। এটা কি মানে তেল হিসেবেই বাজারে পাওয়া যায় না? যে কোনো আয়ুর্বেদিক দোকানে গেলে অনুতেল বিভিন্ন ব্র্যান্ডের পাওয়া যাবে। আচ্ছা, এটা ট্রেড নেম নয়, এটা হলো আয়ুর্বেদিক নেম। আচ্ছা, এটা করলে ইমিউনিটি বাড়বে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। ওনার স্যাঁতস্যাঁতে ভাব যেটা আছে এটা কভার আপ হয়ে যাবে। ওকে ডাক্তারবাবু, আরেকটা বিষয় আছে, আরেকজন বন্ধু আছেন, একটু দেখে নি কে আছেন। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি দক্ষিণ দিনাজপুর থেকে সুজন সরকার বলছি। হ্যাঁ সরকারবাবু বলুন, কি জানতে চাইছেন? বলছি আমার বাবার 52 বয়স, হ্যাঁ, ওই পেটের মধ্যে গ্যাস জমে যায়। গরমের মধ্যে গেলে, কৃষক মানুষ তো, গরমের মধ্যে গেলে পেটের মধ্যে গ্যাস জমে যায়, হাওয়ার মতো হয়ে যায়। এটা কি খালি পেটে থাকলে বেশি হয় নাকি ভরা পেটেও হয়? না, ভরা পেটে খালি পেটে কোনো ব্যাপার না, কিন্তু গরমের মধ্যে গেলেই এটা হয়ে যায় আর কি, হাওয়ার মতো হয়ে যায়, অনুভব করে হাওয়ার মতো। আচ্ছা, গরমের মধ্যে মানে গেলে অ্যাসিড ওরকম অনুভব করে না, তখন কখনো অ্যাসিড হয়, কিন্তু হাওয়ার মতো হয়ে যায়, খুবই অতিরিক্ত। আচ্ছা, বুঝতে পেরেছি। সঙ্গে থাকুন, আপনি সঙ্গে থাকুন।
ডাক্তারবাবু, আমাদের আরেকজন বন্ধু ফোন করেছিলেন, 23 বছর বয়স, ব্রণ হচ্ছে খুব, কি করবে? এটা কমন, এই বয়সটাতে এটা হবেই। এটা ওনাকে যেটা করতে হবে, মুখটাকে ধুতে হবে ভালো করে। উনি যে কোনো ফেস ওয়াশ ইউজ করতে পারেন, ফেস ওয়াশে ওয়াশ করবেন। আর একদম ঘরোয়া জিনিস খুব ভালো কাজ করে, মাদার গাছ সব জায়গায় পাওয়া যায়। মাদার গাছে বড় বড় কাটা হয়, আচ্ছা। এবং শিমুল গাছেরও কাটা হয়। আচ্ছা। এই মাদার গাছের কাটা এবং শিমুল গাছের কাটাটা চন্দনের মতো ঘষে মুখে লাগিয়ে রাতে ঘুমিয়ে থাকবেন। আচ্ছা, এটা খুব ভালো কাজ করে। শুধু কাটাগুলো? কাটাগুলো, আচ্ছা। শিমুল গাছের কাটা এত বড় বড় কাটা হয়, আচ্ছা। কাটাগুলিকে কেটে পেছন দিকটা ঘষতে হবে। আচ্ছা। ঘষলে একদম চন্দনের মতো বেরোবে, ওইটা প্রলেপ দিলে এটা খুব ভালো কাজ করে। ওকে। চন্দন এবং মাদার গাছ। ওকে। আরেকজন বন্ধু দিনাজপুর থেকে ফোন করেছিলেন, ওনার বিষয়টা আছে, কিন্তু আরেকজন বন্ধু টেলিফোন লাইনে আছে বোধহয় এই মুহূর্তে, একটু দেখিনি। হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? দর্শক বন্ধু, আপনি একটু সরে আসুন, আপনার কথা আমরা স্পষ্ট বুঝতে পারছি না। হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি নন্দনগর থেকে এই দুজনের থেকে বলছি, নয়ন দেবরায়। নন্দনগর এসডি চমুনি থেকে নারায়ণ দেবরায়, বলুন, কি জানতে চাইছেন? স্যার, আমার দীর্ঘদিন বিরাট সুগার, মানে ওষুধও খাচ্ছি, কিন্তু এখনো শরীরটা জ্বালা পোড়া ব্যথা লাগা আছে আর কি। শরীরে জ্বালা পোড়া হয়? এখন ওই সুগার টুগারতে ভালো করে পরীক্ষা করতে পারি না করোনার অভাবে। এখন আমি কি নিতে পারি? সমস্যাটা বুঝতে পেরেছি। ওকে, আপনি সঙ্গে থাকুন দর্শক বন্ধু। ওনার সুগার লেভেলটা বোধহয় একটু বেড়েছে। ওকে। উনি বলছেন যে এই কারণে এই পরিস্থিতির জন্য সুগার টেস্ট করতে পারছেন না। ওনাকে যেটা করতে হবে, ডায়েটটাকে ঠিক করতে হবে, ভাতটাকে একটু কম করতে হবে। রুটি বা ভাত যেটাই খাচ্ছেন কমিয়ে নেবেন, সবজিটা একটু বেশি খাবেন, আলুটা চিনি নিশ্চয় মিষ্টি খান না, এটা করবেন। ডায়েটটাকে একটু কন্ট্রোল করবেন, এই মানে সুগার লেভেলটা কমলেই জ্বালাটা কমে যাবে। আর শারীরিক চর্চা বোধহয় করতে পারছেন না, বেরোলে হয়তো হাঁটাহাঁটি করতেন, সেটাও করতে পারছেন, এটা করতে পারছেন না। সুতরাং যেহেতু পরিশ্রমটা কম হচ্ছে, ওনাকে কার্বোহাইড্রেটটাকে কমাতে হবে, মানে ভাতটা রুটিটা কমাতে হবে, সবজিটাকে বাড়িয়ে দিতে হবে। ওকে, এটা করবেন। আর একটু আগে বলছিলাম আমি দারচিনি এই জ্বালার জন্য খুব ভালো কাজ করে, 7-8 দিনের মধ্যে ওনার জ্বালা কমে যাবে। ওকে। ডাক্তারবাবু, দিনাজপুর থেকে আমাদের বন্ধু বলছিলেন যে 52 বছর ওনার বাবার বয়স, কৃষক মানুষ, তো উনি যখনই গরমে যান তখনই বলছে গ্যাস হয়ে যাচ্ছে, এটা কি বেসিক্যালি কোনো? এটা হয়তো এমনিতে কোনো কারণ তো নেই, এমনিতে অন্য কোনো কারণে হচ্ছে। উনি গরম জলটা, যেটা আমরা বলছিলাম একটু আগে, গরম জল, মেথি জলটা, জিরার জলটা উনি খেতে পারেন। স্পেসিফিক্যালি ভর্তি দরকার নেই, উনি জিরার জল সিদ্ধ করে খাবেন ভাত খাওয়ার পর। আর আমি আর একজন বন্ধু আছেন, একটু দেখিনি কে আছেন, তারপর এই বিষয়টা নিয়ে আসছি ফিরে। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, বাপটু বাবু, কোথা থেকে বলছেন, কি জানতে চাইছেন বলুন? মালদা থেকে, হ্যাঁ বলুন, কি জানতে চাইছেন? আপনি টিভি সেটের ভলিউমটা কম করে দিন, নাহলে আপনি একটু দূরে চলে আসুন, আপনি ইকোর জন্য আমরা কথা শুনতে পাচ্ছি না। চলুন, আপনি সঙ্গে থাকুন, ডাক্তারবাবু বুঝতে পেরেছেন আপনি ওনার সমস্যাটা কিছুটা। যাই হোক, তার আগে যেটা বলছিলেন আপনি, আমাদের যে বন্ধুর বাবার বলছিলেন গ্যাস হয়ে যায়, কি করবেন উনি বলছেন? উনি জিরা দিয়ে খাবেন, জলটা সিদ্ধ, শুধু জিরা দিয়ে সিদ্ধ করবেন। আচ্ছা। জিরা ওই ওনার জ্বালা ভাবটা বা পেটে ফুলে যায়, গ্যাস হয়ে ফুলে যায়, এটা কমে যাবে। আচ্ছা। এছাড়া উনি কতবার খাবে এটা যতবার খাবেন, সকালে টিফিন করার পরে খাবেন, দুপুরবেলা ভাত খাওয়ার পরে, রাত্রি ভাত খাওয়ার পরে খাবেন। ঠান্ডা জল না গরম জল? গরম জলে জিরে ভিজিয়ে, সিদ্ধ করে এটা খাবেন, জলটা খাবেন। আর চিত্রকাদি বটি নামে একটা ওষুধ উনি খেতে পারেন। আচ্ছা, ওইটা ওনার জন্য বেটার হবে। আচ্ছা, আরেকজন বন্ধু আছেন টেলিফোন লাইনে আমাদের সঙ্গে। হ্যালো, নমস্কার, হ্যাঁ কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো,
বলছে আমার বাড়িতে বুঝলাম। দর্শক বন্ধু, আপনার নেটওয়ার্কের জন্য আপনার ফোন কেটে কেটে আসছে, কথাগুলো কেটে কেটে আসছে। আপনি আরেকবার ট্রাই করুন লাইনটা। তার আগে আমাদের বন্ধু মালদা থেকে বন্ধু ফোন করেছিলেন নেতাবাবু, ওনার যে সমস্যাটা। হ্যাঁ, উনি আমাদের যে বন্ধু বললেন যে দিনাজপুর থেকে, উত্তর দিনাজপুর থেকে, আমাদের দক্ষিণ দিনাজপুর থেকে গ্যাসের জন্য আপনি যেটা বললেন একটু, আর তারপর আমাদের আরেকজন বন্ধু ফোন করেছিলেন নন্দনগর থেকে, যেটা যে সুগার লেভেল আপনি বলছিলেন, হ্যাঁ সুগারের হয়তো টেস্ট করতে পারছে না, তার জন্য উনি বলছেন দারচিনি পাউডারটা খেতে এই মুহূর্তে। আর শরীর চর্চা তো বাড়িতে করতে পারেন, উনি বাড়িতে করতেই পারেন শরীরচর্চা। ওর বাড়িতেই হাঁটতে হবে, আর ওনাকে ডায়েটটাকে কন্ট্রোল করতে হবে, একটু কমিয়ে দিতে হবে, খাওয়াটা কমিয়ে দিতে হবে। আচ্ছা, তাই আর দারচিনিটা খাবেন, তাইলে ঠিক হয়ে যাবে, এতটা ঘাবড়ানোর কিছু নেই, স্ট্রেস নেওয়ার কিছু নেই। ওকে ডাক্তারবাবু, খুব বেশি সময় আমাদের হাতে নেই, আমরা এই মুহূর্তে আর টেলিফোন নিচ্ছি না বন্ধুদের, কারণ একটা বিশেষ বিষয় নিয়ে আলোচনার প্রয়োজন রয়েছে, আপনার কাছে জানার রয়েছে যে এই মুহূর্তে যখন গোটা বিশ্বে যখন এই প্যান্ডেমিক চলছে, অনেকেই মানসিক অবসাদে ভুগছে। একদম, শুধু পেশেন্ট নয়, যারা পেশেন্ট হননি বা যারা সংক্রমিত হননি, তারা বিশেষ করে সিনিয়র সিটিজেনরা, বয়স্ক মানুষরা বাড়ি থেকে যারা একদমই বেরোতে পারছেন না, কারণ কেন্দ্র সরকার বারবার বলছে 10 বছরের নিচে এবং 60 বছরের উপরে ঊর্ধ্বে কেউ যেন বাড়ি থেকে না বেরোন। তো সেই জায়গায় আয়ুর্বেদিক কি কোনো সাহায্য করতে পারে? অনেকের রাত্রিবেলা ঘুম হচ্ছে না, তো আয়ুর্বেদ কি কোনো সাহায্য করতে পারে এই মানসিক অবসাদ কাটিয়ে ওঠার জন্য? একদম। এই একটু আগে আমরা যে বলছিলাম নস্য উনি নিতে পারেন, 1 নম্বর, ওনার খুব ভালো কাজ করবে। আর এত স্ট্রেস নেওয়ার কিছু নেই, বয়স হলেই যে আমার করোনার থেকে আমি আক্রান্ত হয়ে যাবো এরকম কথা নেই। যদি আমি নিজেকে আইসোলেটেড রাখতে পারি তাহলে অবশ্যই ভয়ের কিছু নেই। সুতরাং যত স্ট্রেস কমবে ততটা ভালো থাকবেন উনি। আর স্ট্রেস কমানোর জন্য অশ্বগন্ধা, যেটা আয়ুষ মন্ত্রক থেকে বলেছে, এবং এটা রিসেন্টলি IIT দিল্লিতে স্টাডিজ এসছে 6000 পেশেন্টের উপর, যে অশ্বগন্ধা যদি খায়, এই বয়স্ক মানুষরা যদি খায়, তাইলে রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে, এবং যদি করোনা এসেও যায় করোনার প্রোটিনটাকে ভেঙে দেবে। আচ্ছা, তারপরে খুব শিগগিরই বেঁচে যাবে। তাহলে অশ্বগন্ধাটা কিভাবে খাবে? অশ্বগন্ধা পাউডার ফর্মে খেতে পারেন, বাজারে ব্র্যান্ডেড কোম্পানিগুলির এই ক্যাপসুল ট্যাবলেট ফর্মেও আছে। গুড কোয়ালিটির অশ্বগন্ধা পাবে, কারণ যেহেতু অশ্বগন্ধাটা আমাদের রাজ্যের গাছ নয়, এটা আমাদের রাজ্যে পাওয়া যাবে না, সেটা বাইরে থেকে রাজস্থানের গাছ, ওইখানে ওই পাউডার ফর্মে প্রচুর অ্যাভেলেবল আমাদের রাজ্যে। সো অশ্বগন্ধা ট্যাবলেট যদি হয় 2টো করে দিনে 2বার খাবেন, আর পাউডার হলে 1 চামচ করে খেতে পারেন। ইচ্ছে করলে দুধ দিয়েও খেতে পারেন বা ঠান্ডা জল দিয়ে খেতে পারেন। এতে এই যে একটু আগে বলছিলেন স্ট্রেস লেভেল, অবশ্যই স্ট্রেস লেভেল অনেক কমে যাবে। অশ্বগন্ধাটা এতটা ভালো কাজ করবে, ওনার শরীর এবং মন দুটোই কন্ট্রোল থাকবে। তো আমাদের সময় আছে নেই, অনেক কিছু জানলাম আপনার কাছে। শেষে সবার জন্য ছোট্ট করে আপনার কি পরামর্শ থাকবে এই মুহূর্তে, এই প্যান্ডেমিকের সময়টা কিভাবে মানুষ ভালো থাকবে? সুস্থ থাকুন, ভালো থাকুন, টেনশন নেবেন না কিছু, করোনা নিয়ে এত ভয় পাওয়ার কিছু নেই। এটা আপনি ইচ্ছে করলে এটাকে অ্যাভয়েড করতে পারেন। সুতরাং বাইরে বেশি অযথা বেরোবেন না, এবং একটু সামাজিক দূরত্বটা বজায় রাখুন, ভালো থাকবেন, ভালো খান বা বেশি ঘুমান, রাত্রে অনেকটা রাত্রে রেস্ট নিন, তাহলে আপনারা সবাই ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ ডাক্তারবাবু আপনাকে আজকে আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক বন্ধুরা, আপনারা শুনলেন আজ আয়ুর্বেদিক পদ্ধতি, বিভিন্ন পদ্ধতি যেগুলো আমরা বাড়ি ঘরে খাই, সেসব জিনিসগুলোকে ব্যবহার করে কি করে আমরা নিজেদের শরীরের ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারি। সবাই জানি, কিন্তু সবাই করে উঠতে পারে না। এবার চেষ্টা করুন কিছুটা করতে, কারণ সবাইকে সুস্থ থাকতে হবে এবং একসঙ্গে করোনার বিরুদ্ধে লড়াই করতে হবে। আমরা আবারও হ্যালো সুস্বাস্থ্যের গোটা টিমের পক্ষ থেকে স্যালিউট জানাই সেই প্রথম সারির ওয়ারিয়ারদের, যোদ্ধাদের, ডাক্তারবাবুদের, পুলিশ কর্মীদের, সাফাই কর্মীদের, প্রেস এবং মিডিয়ার সবাইকে, এবং সেই সবাইকে, প্রশাসনের সেই সব মানুষদের যারা লড়াই করছেন আমাদের ভালো রাখার জন্য, সুস্থ রাখার জন্য। আমরা কয়েকটা জিনিস শুধু একটু মেনে চললেই হবে। প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হব না, মাস্ক পরে বের হব, মাস্ক গলায় ঝুলিয়ে নয় মুখে রেখে আমরা কথা বলবো, যখনই কারোর সাথে কথা বলবো শারীরিক দূরত্ব বজায় রাখবো। এগুলো মেনে চললে আমরা সবাই নিশ্চয়ই করোনার বিরুদ্ধে জয় পাবো। দেখা হবে আপনাদের সাথে পরের বৃহস্পতিবারে। ততদিন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, শুভরাত্রি।